আসলে এই ভুট্টা এলে তোমারই কি করা আসলে ঠিক আছে না না ওইটা আসলে ওইটা চার্জ নাই যাই চলো আজকে শুরু করি তাহলে কালকের লেকচারে গত লেকচারে আমরা হ্যাঁ দেখতেছি দাঁড়া তাহলে গত লেকচারে আমরা পড়ছিলাম কি মাত্রা পর্যন্ত পড়ছিলাম নাকি মাত্রা লেকচার 2 না এটা লেকচার 2 পড়ছিলাম কি মাত্রা মাত্রা কাকে বলে বলছিলাম যে কোন মাথার উপরে যেটা থাকে সেটা আর কি কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে এখন দৈর্ঘ্যের মাত্রা কি বলছিলাম দৈর্ঘ্যের মাত্রা এল ভরের মাত্রা এম সময়ের মাত্রা টি আপাতত এইটুকু লেখো খাতার মধ্যে তুলো বাসায় যে আসলে তোলা হয় না তোমার তো কোনো কাজ দিলে কটো না জীবন করছো তো করছো বাসা আলাদা থাকতে লিখিত শেষ হয়েছে দৈর্ঘ্য সুন্দর হয়েছে দেখছো জি আপনি কি বাড়াই করছেন কি লাইভ থেকে বাড়াই করছেন না লাইভ চলতেছে তো না মানে এইখান থেকে বাড়াই করছেন মানে টেপ থেকে লাইভ থেকে বাড়াই করছেন টেপে টিভির লাইভ থেকে না মানে আপনি এইখান থেকে লাইভ দেখতেছেন বাড়াই করছেন না তিনজন দেখতেছে সাউন্ড কিরকম ফুল সাউন্ডটা দেখার জন্য নিয়েছি একটু শেয়ার করে দিই আমার আচ্ছা যাই হোক চলো তাহলে আজকে আমরা যে শুরু করব বাকি অংশ থেকে বাকি অংশ বলতে আজকে একটি ছোট লেকচার বা লেকচার 2 তে আমরা আসলে যে মাত্রা তো আমরা মাত্রা কি সেটা জানলাম যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে আমরা কালকে বলছিলাম যে মৌলিক রাশির সূচক বলতে এই যে পাওয়ার আকারে সবগুলা কি লেখা মানে এই যে ইগুলার যে পাওয়ার মানে এই যে মৌলিক রাশির গুলার পাওয়ার যে আছে সূচক মানে কি ওয়ান কাইন্ড অফ পাওয়ার এখন কি পাওয়ার এই মৌলিক রাশির সূচকের ভিতরে মানে মৌলিক রাশির পাওয়ার গুলা কিরকম সেটাই হলো তোমার কি এই মাত্রা
তাহলে এখন যেমন একটা বলি যে যেমন ধরো যেমন একটা উদাহরণ দিই, যেমন বল ইকুয়াল টু কি, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এটা একটা সূত্র। বল ইকুয়াল টু কি, ভর ইন্টু ত্বরণ, ত্বরণ ত্বরণ সরি ত্বরণ, এফ ইকুয়াল টু এম এ, তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের পর বা এম ইকুয়াল টু সরি এফ ইকুয়াল টু এম এ, এরকম একটা সূত্র আছে। এই জায়গায় এম সমান কি ভর আর এ সমান কি ত্বরণ নাকি ত্বরণ। এখন বিষয় হলো যে এই ভরটা তো আমরা কি জানি, ভর হলো কি মৌলিক রাশি না, দেখো এই জায়গায় লক্ষ্য করো, ভর হলো কি মৌলিক রাশি। আর তারপরে ত্বরণ সমান কি, আমরা ত্বরণের সংজ্ঞাটা জানি কি বেগ বাই সময় না, মানে কি ওই যে আমি বলছিলাম যে ত্বরণ হলো প্রত্যেক সেকেন্ডে বা একক সময়ে বেগ বৃদ্ধির হার। কি বৃদ্ধির হার? বেগ বৃদ্ধির হার। মানে একটা গাড়ি যে গেতেছে বা একটা গাড়ি যাইতেছে, এই সময় তোমার কি বেগটা কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে না। মানে প্রত্যেকটা গাড়ি কি তোমার কি সমান সমবেগে যায়? মানুষ যে হাঁটে, মানুষের হাঁটা কি সমবেগ না? মানুষ কি মনে করো দৌড়বারে হাঁটে? দৌড়বারের তো আর হাঁটে না, মানুষ যায় এটা সিম্পলি নিয়মে হাঁটে। তাহলে এটা কি একটা সমবেগ? সম মানে বেগটা কি সমান, হাঁটতেছে যে এই বেগটা সমান। কিন্তু ত্বরণ হলো কি বেগ বৃদ্ধির হার, মানে বেগটা কি হইতেছে, একটা গাড়ি যখন এসিলারেশন, বেগ মানে এই ত্বরণ মানে কি এসিলারেশন, মানে কি তো বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। গাড়ির যে আমরা কি করি বেগ বৃদ্ধি করি, আবার যখন সামনে একটা মানুষ থাকলে তখন আমরা ব্রেক করি, তাই না? এগুলো কি মন্দন, ব্রেক করলে সেটা কি মন্দন, আর গতি বাড়াইলে বা বেগ বাড়াইলে সেটা কি ত্বরণ। কথা বুঝছো? তাহলে ত্বরণ মানে কি বেগ বাই সময়। দেখো বেগ বাই সময়। এখন আমি কি আমরা এগুলা কি দেওয়া ত্বরণ, তাহলে একটা যৌগিক রাশি না, ত্বরণ একটা যৌগিক রাশি। কারণ কি এই বেগ আর সময় দ্বারা গঠিত। বেগ একটা যৌগিক রাশি, সময় একটা কি মৌলিক রাশি, মৌলিক রাশি না। তাহলে দেখো এখন আবার কি বেগ একটা কিন্তু আবার যৌগিক রাশি, বেগ যৌগিক রাশি না। কারণ কি বেগ সমান কি, আমরা বেগ সমান কি পড়ছিলাম, বেগ সমান সরণ বাই সময় পড়ছিলাম না। লাইলাতুল বরাত, আজকে শবে বরাত। তো শবে বরাতের সবাইকে শুভেচ্ছা না, আসলে শবে বরাতের কি বলবো আর কি, শবে বরাতের রোজা পালন করবেন এবং শবে বরাতের রোজা, যেমন কালকে হয়তো বা আজকে অনেকে রোজা রাখছে আর কি, আমি আজকে রাখিনি, কালকে হয়তো বা রাখার চেষ্টা করবো আর কি। যদি পরিশ্রমের কোনো কাজ থাকে কালকে, তাহলে আসলে করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো আর কি, ইচ্ছা আছে। হ্যাঁ শবে বরাতে সবাই যারা এই আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমার সিনিয়র পার্সনও থাকতে পারেন বা আমার জুনিয়র যারা আছেন, তারা চেষ্টা করবেন যে শবে বরাতে একটু করার, মানে নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে যে মাপ চাওয়া এবং এই ইচ্ছা অনুযায়ী তোমার কি আল্লাহর কাছে দোয়া করা যে আমি আল্লাহ আমার যে এই শবে বরাতের আগের বছর যে শবে বরাত পালন করছি, এই শবে বরাতের মাঝখানে আমাদের যত গুনাহ করছি, এই গুনাহ যাতে আল্লাহ তাআলা কি করে মাফ করে দেয়। আল্লাহ তাআলা দ্বারা সবই সম্ভব, এই গুনাহ মাফ করা কিন্তু দোয়া করে কবুল করেন। তো আমরা চাবো যে আমাদের মৃত্যুর আগে যাতে করে আমার কি মৃত্যুর আগ পর্যন্ত আমরা ঈমান নিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি। তো এরকম যে মানে আমি তার মানে মুসলিম ঠিক আছে, কিন্তু আমি তার ওরকম মানে কি মানে খাঁটি মুসলিম না, আসলে আমরা কিন্তু খাঁটি মুসলিম না, আমরা হলাম নামে মুসলিম। আমরা চেষ্টা করি যে আল্লাহ তাআলার বিষয় হলো কি, আল্লাহ হইলো তোমার নামাজ কালাম এগুলা পড়তে হবে, নামাজ পড়তে হবে এগুলা বলছে, কিন্তু বিষয় হলো আমরা তো পড়ি না, কিন্তু তারপরেও কি আল্লাহ আমাকে ভালোবাসে না? তা তো অবশ্যই ভালোবাসে, কিন্তু ওইটা হলো একটা পিয়ারা বান্দা বা প্রিয় বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে হলো কি প্রিয় বান্দা। আর আমরা হলাম কি আল্লাহর মানে প্রিয় বলতে, ওই দিন একটা বিষয় দেখলাম যে একটা এইভাবে একজন বলছে যে কোনো ধরো কোনো মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা তোমার ধরো কোনো স্বামী বা হাজবেন্ডের মানে ওয়াইফ মনে করো যে আরেকটা ছেলের সাথে গেছে, ধরো তো মানে একটু বন্ধ করে দিতে, মানে আরেকটা লোকের অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে। তো সেই ছেলেটা তোমার যার ওয়াইফ চলে গেছে, সেই ছেলেটা কি রকম কষ্ট পাবো, মানে দেখতেছে যে অন্য লোকের সাথে চলে গেছে, কষ্ট পাবো না? একটা মারাত্মক লেভেলে কষ্ট পাবো না? ঠিক সেম ভাবে একজন বলছে যে তাইলে দেখো এই সামান্য একটা ইয়ের কারণে এত কষ্ট পায়। মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ সিরিয়াস।
কেরা লিখছে? বড় মামা একটা পোস্টে লিখছিল। আচ্ছা, যাই হোক, তারপরে তোমার এই তোমার তাহলে কি আল্লাহ তাআলার কাছ থেকে যদি একটা বান্দা, যে আল্লাহ আমাদের তৈরি করছে, তার সাথে আমার ভালোবাসাটা কি অনেক গভীর থাকার কথা না? কিন্তু আমরা কি করতেছি, শয়তানের বিভিন্ন কাজে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, এবং কি আমরা ইমান থেকে ইমান হারা হয়ে যাচ্ছি। তাহলে এটা কি শিরক? এক কথায় শিরক। আল্লাহ শিরক জিনিসটা পছন্দ করে না। এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবো না। এই বাকিগুলা কি করব? মাফ করে দিব। বাকিগুলা আল্লাহ তাআলা কি মাফ করবো। এবং আমরা যত ধরনের খারাপ কাজ করি না কেন, আল্লাহ আমাদের কি মাফ করবো। বুঝছো, এই আশাটা আমরা সবসময় নিয়ে থাকবো আর কি, এবং নিয়ে থাকতে হবে। তো এই শবে বরাত আসলে মানুষের ধর্মীয়, ইসলাম ধর্মে যারা আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিন, বা ফজিলতপূর্ণ একটা রাত, যে রাতে আসলে আমরা আসলে কি করি জানো, এই যে এই এখনকার যে কালচার জানি না, আসলে আমরা ছোটবেলা বুঝিনি, না বুঝে এরকম অনেক কাজগুলা করছি। যেমন কি করছি, শবে বরাত হইলেই আমরা কি করছি, সবাই মিলে তোমার মনে করো কি, নামাজ তো দূরের কথা, বাদ মনে করো যে কিভাবে অকাম করা যায়, আকাম কুকাম করেন যায়, এই এটা মনে করো ধুম পড়ে জায়গা। মানে গ্রামের আজকে বিষয় হলো যে আজকেও কিন্তু তোমার ওই গ্রাম অঞ্চলে যাই দেখবা যে পুলামান সব এক হয়েছে, এক হইয়া শহরেও দেখবা যে মনে করো যে পুরা শহর ঈদ দিতেছে টহল, মানে ওরা আসলে পুরা শহর টহল। তো আমি একবার কি করছি জানো, আমরা ওই এরম তাই করতাম, শহরে কিন্তু থাকতাম জনকে, গ্রামে গেতাম তাইলেও তো একটা বিষয় আছে, কিন্তু শহরে হলো তোমার ওরকম একটা মানে আমোদ ফুমত আর কি, শবে বরাত যে এটা আসলে পোলাপানের মধ্যে নাই আর কি। ওরা মনে করে যে খুশি, আরে খুশির মানে মানে ঈদের তো অনেক খুশির, মানে অনেক পোলাপান আসে না রাইতে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, বা 2-3-4 রাকাত, বা ওয়াক্ত না, সরি 2-3-4 রাকাত পরে, বা 4 রাকাত পরে পড়ার পরে হইছে আমার শেষ, ঘুরাই ওরে মনে করে এরা এই যে ঘুরে, মানে এরা আসলে কোরআন করে আরো অনেক কিছু করে আর কি। তো এইগুলা আসলে ট্রেন্ড না, এগুলো আসলে ইসলামে, আমরা তখন ছোটবেলা বুঝিনি, ছোটবেলা বুঝে না, কিন্তু এখন তাদের বুঝাইতে হবে। এখন বিষয় হলো যে আমরা বড় হয়ে গেছে, এখন আসলে ওরকম নাই, মানে কি হোক, এটা আমরা ভুল করছি, কিন্তু আমরা না বুঝে ভুল করে ফেলাইছি, বুঝছো। যাই হোক, তাই এই যারা সাধ্য পারবেন, মানে পারবেন বলতে এই রাতে একটু নামাজ পড়া, তারপরে আল্লাহকে স্মরণ করা, এটা করা লাগবে। কারণ হইলো কি, শোনো, এই যে ইসলাম, আমি মাঝে মাঝে বলি যে ইসলাম আর হইলো কি, একটা হলো জেনারেল লাইন, আর একটা হলো জেনারেল এডুকেশন, আর একটা হায়ার এডুকেশন। এই হায়ার এডুকেশন হলো কি ইসলামিক এডুকেশন, কথা বুঝছো। ইসলাম সম্পর্কে জানতে হলে তোমার হায়ার এডুকেশন হতে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। মানে ইসলাম, আমি বলতেছি যে ইসলামিক যে লাইন, যে মাদ্রাসার যে লাইন, এটা কি হায়ার এডুকেশন, বুঝতে কথা। আর আমরা জেনারেল লাইনে যে আমরা কই না যে তোমরা জেনারেলের ছাত্র, তার মানে আমরা তো জেনারেলের ছাত্র, তাই না? কিন্তু আসলে ইসলাম ধর্মটা আসলে কি শান্তির ধর্ম, এবং সেটা কি হায়ার এডুকেশন, এটা কি হায়ার পড়াশোনা, হায়ার লেভেলের পড়াশোনা। তুমি এই মাথা নিয়ে, এই জেনারেলের মাথা নিয়ে ইসলামের যে কোরআন শরীফ, তারপরে এগুলো পড়তে পারবা, কিন্তু ওরম ভাবে তুমি মানে ডিপলি করতে পারবা না, শুদ্ধভাবে, এবং কি কঠিন আর কি, ওই জিনিসটা কঠিন, কিন্তু সবথেকে সহজ জিনিসই কোরআন। হ্যাঁ, কিন্তু সবচেয়ে সহজ জিনিসটা হলো কি কোরআন। আমগোর কাছে মনে হয় যে এটা মেলাও কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যদি দেওয়া হাফেজ যারা শুরু থেকে শুরু করে, তারা কিন্তু এটা মনে করে যে কি করে, মানে তোমার করতে পারে, ছোটবেলা থেকেই এই বিষয়ে তোমার করতে পারে আর কি, মানে ধরতে পারে। এবং শোনো, আমি তোমার বলি, বাংলাদেশের যে আমরা যে কমি অঙ্গনে বা যে কোনো অঙ্গনে আমরা পড়াশোনা করি, বা কমি অঙ্গনের যে ভাইরা পড়াশোনা করে, তারা কিন্তু আমগোর চেয়ে অনেক মেধাবী, বুঝতেছ। এই জেনারেলের এগুলো ম্যাথ চেট করা, এগুলো কোনো ব্যাপারই না, ওরা যদি এই লাইনে পড়তো পারতো। কিন্তু বিষয় হলো কি জানো, এই কমি অঙ্গনে শুধু আরবি মুখস্থ করা হয়, কিন্তু এই কমি অঙ্গনে যদি মনে করো যে কমি অঙ্গনে যদি তোমার কি হয়, এই বিজ্ঞান যে রিলেটেড যে পড়াশোনা, এগুলো যদি একটু সংযোজন করা হয়, বা এদের দ্বারা যদি কোনো বিজ্ঞানের অবদান রাখা, মানে আমি বলতেছি কি জানো, কোরআন শরীফে সকল সমস্যার সমাধান দেওয়া আছে না? আল্লাহ বলছে কি যে এই কোরআন হলো কি তোমার সমস্ত কি এর বিধান, জীবন পরিচালনার বিধান, এই কোরআন শরীফ। তাহলে এই কোরআন শরীফ তোমার কি হয়, মানে সকল কিছু এর মধ্যে সমাধান আছে। ইভেন কি প্রাচীন যে আমরা বিজ্ঞানী যারা ছিল, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু কি ছিল, মুসলিম ছিল, তাই না? তারা কিন্তু বিজ্ঞানে অবদান রাখছে। আমার কথা হলো কি, কমি অঙ্গনে যারা পড়াশোনা করে, তারা কিন্তু কোরআন শরীফ থিসিস করে। থিসিস বলতে কি, কোরআন শরীফ কিন্তু করে, তর্জমা করে, গবেষণা করে না? তো তারা যদি তোমার কি হয়, এই একটু মোটামুটি বিজ্ঞানের পড়াশোনা করে, বিজ্ঞানের মানে কোরআন শরীফ দিয়ে বিজ্ঞান প্রমাণ করে যে আসলে মানে বিজ্ঞান দিয়ে কোরআন শরীফ না, কোরআন শরীফ দিয়ে বিজ্ঞান প্রমাণ করে, মানে যে কোরআন শরীফে সবকিছু আছে, এজন্য বিজ্ঞান হয়েছে আর কি। বিজ্ঞান কি কোনো ধর্ম?
বিজ্ঞান তো তোমার কি আল্লাহ প্রদত্ত কোনো তৈরি করছে মানুষের জ্ঞান। মানুষের জ্ঞান আর কি। আর কোরআন শরীফ তো আল্লাহর জ্ঞান, আল্লাহ মানে সরাসরি ওর মধ্যে কি লিখছে, সকল ঘটনা এবং কি সকল জীবন পরিচালনার যত সমস্যা সমাধান। সমুদ্র ওটাই তো ওইটা হইতেছে মানে শোনো, ওইটা কি জানো, ওইটাই বলতেছি যে কোরআন শরীফের যে যা কিছু তৈরি হয়েছে, ওই তৈরির বিষয় মানে যা কিছু দেওয়া আছে অন্তত কিছু ক্ষুদ্র পরিমাণ তৈরি করে মানুষ আজকে কি তৈরি করছে, সভ্যতা, সভ্যতা তৈরি করছে নাকি। তো আমি বলতেছি কি, এটাই বলতেছি যে কমি অঙ্গনে তোমার কি হইতো, কমি অঙ্গনে যদি এই ইগুলা কি বিজ্ঞান চর্চা বা এইগুলা যদি একটু মানে বা ওরা যদি এগুলা চর্চা করতো তাহলে আরো কিছু কি বিজ্ঞানে অবদান রাখতে পারতো। যাই হোক, শেষ করি। তোমার তাহলে কি বেগ সমান কি সরণ বাই সমান, তাহলে এই সরণ মানে কি দৈর্ঘ্য না, সরণ ওয়ান কাইন্ড অফ সরণ বা দৈর্ঘ্য। সরণ মানে কি, ধরো এন থেকে একটা একটা এই পয়েন্ট, এই পয়েন্ট তুমি এই পয়েন্টে গেছো, এটাই তো সরণ নাকি। সরণ মানে সরল লেখা, তুমি তোমার বাসায় নয়, আমার প্রাইভেট সেন্টার কোন এই জায়গায়, তাহলে এইটুক কেডা সরল দূরত্ব না, এটুক তো একটা দূরত্ব, তাই না, দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে এটি কিন্তু আবার কিন্তু সরণ নাকি, এটা আবার সরণ না। তাহলে এনুকে বেগের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভর ইন্টু ভর এই পাশে থাক, তাহলে কি এটা কি লিখতে পারি, সরণ বাই সময়। আর নিচে কি আছে, কি সময় আছে না, সময় আছে না, তাহলে কি ইনু ভর থাকলো, ভর ইন্টু, তাহলে এই সরণ বাই সময় আমি লিখলাম, সরণ বাই সময় লিখলাম। লেখার পরে তারপরে তোমার সরণ বাই সময় লেখার পরে এটা ইন্টু কি হবো, এটা নিচে মনে মনে ওয়ান আছে না, তাহলে কি হবো, ভাগা ছিল, আমি লিখলাম কি গুণ লিখলাম, তাহলে আমি কি ভুল করে ফেলাইছি না, তাহলে এটা প্রায়শ্চিত্ত করা লাগবে না, কেমনে করবো, এই ওয়ানটা উপরে তুলে দেবো আর কি লিখবো, সময় কি নিচে লিখবো, কথা বুঝছো। তাহলে আমি দেখো উপরে কি হইতাছে, ভর ইন্টু সরণ, নিচে কি সরণ মানে তো কি দৈর্ঘ্য না, নিচে কি সময়, উপরে কি সময়, দুটো সময় গুণ করলে কি হয় সময় স্কয়ার, কথা বুঝছো। এখন তো ভরের মাত্রা কি, ভরের মাত্রা কি, দেখো ভরের মাত্রা কি এম না, ভরের মাত্রা নিচে কি দেখা যাইতেছে, ভরের মাত্রা এম, আর সরণের মাত্রা, সরণ আর দৈর্ঘ্য কি এল না, সরণ মাত্রা এল, আর সময়ের মাত্রা টি স্কয়ার না। তাহলে এই যে বলের যে মাত্রা আছে এটা কি হবো, সমান কি হবো দেখো তো, এম এল থাই। আর আমি কি বলছিলাম, এইটি নিচে কি প্লাস আছে, স্কয়ার কি প্লাস আছে না, তাহলে উল্টে গেলে কি হবো, মাইনাস হয়ে যাবো না। তাহলে টি ইনভার্স, এটাকে বলে কি বলে, ইনভার্স, টি ইনভার্স এম এল টি ইনভার্স 2, তাহলে এটা কি এর মাত্রা, বলের মাত্রা, কথা বুঝছো। আর মাত্রা কি দ্বারা প্রকাশ করে, আমি এর আগের লেকচারে বলছিলাম মাত্রা হলো কি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এফ এর যে মাত্রাটা, এই যে থার্ড ব্র্যাকেট এফ এর মাত্রা কি এম এল টি ইনভার্স 2। এখন আমি তোমার সংখ্যার ভিতরে দেখো যে বলছি কি, যে উপস্থিত ভৌত রাশিতে, যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে কি বলে, মাত্রা বলে। দেখো এনুকে এম কি মৌলিক রাশি না, এল কি মৌলিক রাশি না, টি কি মৌলিক রাশি না, এন কি বলছে মৌলিক রাশির সূচককে, সূচক মানে কি পাওয়ার না, ওয়ান কাইন্ড অফ পাওয়ার না। তাহলে পাওয়ার হইলে এম এর মাত্রা এই জায়গায় কত 1, এল এর মাত্রা 1, টি এর মাত্রা কত -2। তার মানে এটাই বোঝাইছে যে পাওয়ার গুলা যে আছে, এই পাওয়ার গুলা কি হয়েছে, এই মাত্রা গুলা, এই পাওয়ার গুলাকেই মানে এইভাবে প্রকাশ করছি মৌলিক রাশির সূচককে। মৌলিক রাশির সূচক মানে কি পাওয়ার, মানে আমরা বুঝতেছি কি জানো, এই মাত্রা দ্বারা বুঝতেছি যে এম এর পাওয়ার কত 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -2, কথা বুঝছো। এই কারণে তোমার কি করছে, বা আমি আরেকটা জিনিস বুঝতেছি মাত্রা দ্বারা, শর্টকাটে বুঝতে পারতেছি যে এই জায়গায় কি আছে, ভর আছে, দৈর্ঘ্য আছে, আর এটা কি আছে, সময় আছে, কথা কি বুঝছো। তাহলে এটাই হলো কি মাত্রা। এখন আরেকটা বিষয় হলো যে মাত্রা সমীকরণ, আরেকটা বিষয় আছে কি মাত্রা সমীকরণ। তোমার যে সমীকরণের সাহায্যে কোন রাশির কি মাত্রা নির্ণয় করা যায় তাকে মাত্রা সমীকরণ বলে, বুঝতেছো কথা। এই যে আমি যে লিখলাম, এই যে এফ সমানুপাতিক এটা লিখলাম, এটা কি লিখলাম, মাত্রা সমীকরণ লিখলাম, কি লিখলাম, শেষ করে দিতেছে ধরো এটা। তাহলে এইটুক পর্যন্ত বুঝছো নাকি। এখন আসে মাত্রা সমীকরণ, কি সমীকরণ, মাত্রা সমীকরণ। তার মানে কি, যে মাত্রা যে বললাম, তাহলে এই মাত্রার যে সমীকরণ আছে এটাই তো মাত্রা সমীকরণ নাকি। তার মানে যে রাশি দ্বারা তার মানে যে সমীকরণের সাহায্যে, সংজ্ঞাটা এরকম যে মাত্রা সমীকরণ নাকি, মাত্রা সমীকরণ যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা নির্ণয় করা হয়, কোন রাশির মাত্রা নির্ণয় করা হয় তাকে,
করা হয় তাকে কি বলে? তাকে মাত্রা সমীকরণ বলে। সমীকরণ বলে। আর মাত্রা সমীকরণ কি দ্বারা প্রকাশ করা হয়? মাত্রা সমীকরণ এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। কিরকম? যেমন এই যে কিছুক্ষণ আগে কি প্রমাণ করলাম, এফ একটা কি বল না? বল কি এরকম ভাবে প্রকাশ করে না? তাহলে এটা কি এর বলের মাত্রা কি? এম এল বলো ml t inverse সি ইনভার্স 2। তাহলে এটা কি একটা মাত্রা সমীকরণ। কথা বুঝছো? এই মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কি জন্য? মানে এই মাত্রা সমীকরণ যে আমরা লিখলাম, এই যে মাত্রা সমীকরণ যে আমরা পড়লাম, এই মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কি? এটা প্রয়োজনীয়তা হলো মানে কোন ভৌত রাশিতে কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত। এই যে ভৌত রাশি, এটা একটা ভৌত রাশি না? বলটা কি ভৌত রাশি না? কারণ কি বল পরিমাপ করা যায় না? আমি একটা কি করলাম, এটা একটা বস্তু আমি কি করলাম, ধাক্কা দিলাম না? তাহলে আমি কি পরিমাণ বল প্রয়োগ করলাম? তাহলে এই বলটা কি মাপা যায় না? মাপা তো যায়। তাহলে এটা কি একটা ভৌত রাশি না? তাহলে এই ভৌত রাশিটা, বল ভৌত রাশিটা কি কি রাশি দ্বারা কি গঠিত? কি কি রাশি দ্বারা গঠিত? বলো তো কি কি রাশি দ্বারা গঠিত? এই যে ভর, তারপর কি দৈর্ঘ্য, সময়, তিনটাই আছে না? দৈর্ঘ্য, ভর, সময় তিনটাই আছে না? তাহলে এটা আমরা জানলাম না যে আসলে বলটা আসলে কি দ্বারা গঠিত? দৈর্ঘ্য, ভর, সময় তিনটাই আছে না? তাহলে কি কি মৌলিক রাশি? এগুলো কি মৌলিক রাশি না? ভর একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, টি মানে টাইম একটা কি মৌলিক রাশি। তার মানে আমরা কি মাত্রা সমীকরণ দ্বারা জানলাম কি এই রাশিগুলা কি মানে কোন একটা ভৌত রাশি, এই যে একটা ভৌত রাশি কি কি দ্বারা, কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত, এটা জানলাম মাত্রা সমীকরণের দ্বারা। কথা বুঝছো? এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো মাত্রা সমীকরণের সাহায্যে এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে পরিণত করা যায়। এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে পরিবর্তন করা যায়। এটা কি? এটা বলতে কি বোঝাইছে? শোনো, এক পদ্ধতির একক, হ্যাঁ ওটা কিভাবে মনে রাখা যায় এটা আমি তোমার বলে দিব। মানে ওই শখটা আছে না, এটা আমার নিজস্ব একটা কি মনে রাখার একটা নেমোনিক্স আছে, যেটা শর্টে বুঝতে পারবা। নেমোনিক্সটা হলো এরকম যে তোমার হলো কি ভর যদি চিন্তা করো, প্রথমে কি গ্যালাক্সি, তারপরে সূর্য, তারপরে কি আমাদের পৃথিবী, এরকম ভাবে আমি তোমার উপরে থেকে শুরু করে একবারে মানুষ থেকে শুরু করে একবারে পরমাণু পর্যন্ত এই ভর এরকম মানে ক্রমান্বয়ে মানে মুখস্থ রাখা যায়। কথা বুঝছো? এই নেমোনিক্সটা আমি ওই পরে ইয়েতে করে দিলাম। অনলাইনে দেখছিলাম আপনার এখান থেকে 3টা দিয়েছিল, এখান থেকে 2টা দিয়েছিল, আবার এখান থেকে 3টা দিয়েছিল। এটা এমসিকিউ আর কি। এইটি মুখস্থ করলে ছক থেকে আর কিছু আসবে না। হ্যাঁ, এমসিকিউ। বিষয় হলো যে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা 1 নম্বর প্রয়োজনীয়তা বুঝছো। তারপরে আরেকটা প্রয়োজনীয়তা আছে যে মাত্রা সমীকরণের সাহায্যে কোন সমীকরণের সঠিকতা জানা যায়। দেখো, সঠিকতা জানা যায় মানে তোমার এই যে মাত্রা সমীকরণ, হ্যাঁ একটা সমীকরণ যদি আমি লিখি, এই যে F = m a, এখন আমরা জানি কি বলের মাত্রা কি ml 3/2 না? আর এটা এইটুক তখন ব্যাখ্যা করলাম না, ব্যাখ্যা করে পাইছি কি ml 3/2, তার মানে এটার মাত্রা জাগতা, এই পাশের মাত্রাও তাই না? তাহলে এই দুটো এটা কি এই সমীকরণটা কি সত্য না, সঠিক না? তার মানে কি মাত্রা সমীকরণ দ্বারা কি সমীকরণের সঠিকতা নির্ণয় করা যায়। কথা বুঝছো? তাহলে দুইটা জিনিস, একটা হলো কি আমরা কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত, মাত্রা সমীকরণের মাধ্যমে কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত সেটা জানলাম। আরেকটা কি যে এই যে সমীকরণ আছে F = m, এটা যে সঠিক, এটা কেমনে এই মাত্রা সমীকরণের মাধ্যমে নির্ণয় করা যায়। এরকম তোমার বলতে পারে যে মাত্রা সমীকরণের মাধ্যমে তোমার ই করো, এটা তোমার মানে তোমার কি মানে সঠিক, এই সমীকরণ যে সঠিক এটা প্রমাণ করো। এটা কালকে কিছু ম্যাথ করাই দিব। তাহলে আজকে এই পর্যন্তই। আরেকটা বিষয় হলো যে তোমার কি মাত্রা সমীকরণের সাহায্যে এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে পরিণত করা যায়। তার মানে কি তুমি যদি মিটার, মিটার হলো কি এসআই একক না? মিটার কি এসআই একক না? তাহলে কিলোমিটার কি এই এককের কি চেঞ্জ করে কি কিলোমিটার বানাইতে পারবা? পারবা না? তার মানে তুমি কি এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে মাত্রা সমীকরণের মাধ্যমে কি এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে পারবা। কিরকম? যেমন দেখো, ইয়ের একক কি, বলের একক কি, ই না নিউটন না? বলের একক নিউটন না? তুমি বলের একক কি তোমার কি জানি করে কয় ওই আরেকটা বলের আরেকটা একটা ডাইন আছে,
ভরের আরেকটা একক কি ডাইন। তাহলে মানে কি তুমি নিউটনের কি ডাইনে প্রকাশ করতে পারবা না? তার মানে একক একের পদ্ধতিতে অন্য এককের পদ্ধতিতে তুমি কি করবে পারবা, এই মাত্রা সমীকরণের মাধ্যমে কি করতে পারবা, রূপান্তর করতে পারবা। বা একক মানে সরি এক এককের মানে এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে পারবা। এরকম এক পদ্ধতির একককে, এটা এক পদ্ধতির একক না, এটা কি এসআই একক। তাহলে এটা তুমি ডাইনে যদি প্রকাশ করো এটাকে বলে সিজিএস একক। তার মানে এক পদ্ধতির একককে তুমি কি করতে পারবা, অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে পারবা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। তো নেক্সট কোন লেকচারে আমরা এই মাত্রা সমীকরণের যে সঠিকতার যে প্রমাণ মানে কিছু ম্যাথ আর কি, মাত্রা সমীকরণের মাধ্যমে কোন রাশি কোন সমীকরণের কি কি নির্ণয় করা যায়, সঠিকতা বা কোন সমীকরণ যে সঠিক সেই মাত্রা সমীকরণের সাহায্যে কোন সমীকরণের কি সঠিকতা নির্ণয় বা সঠিকতা কি করা যায়, যাচাই করা যায়, সেই কিছু ম্যাথ আমরা কি এর পরের লেকচারে পড়বো। তার পাশাপাশি আমরা কি পড়বো পরের লেকচারে, লেকচার 3 তে এর পরের লেকচারে আমরা পড়বো হলো যে ভার্নিয়ার স্কেল, বিভিন্ন ধরনের স্কেল। আমি কি বলছিলাম যে আমরা যে পরিমাপ করি এর মধ্যে কি পরিমাপের মধ্যে কি কি আছে, দৈর্ঘ্য আছে, ভর আছে, সময় আছে। তো তার মধ্যে এই এসএসসি লেভেলের বইয়ে দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন স্কেল দেওয়া আছে। একটা কি স্ক্রু গজ ভার্নিয়ার স্কেল, তারপরে হলো স্ক্রু গজ ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ লাইট ক্যালিপার্স, এগুলো আছে আর কি। তো এই স্কেলগুলো জানবো, তারপরে আমার এই অধ্যায়ের লেকচার শেষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল, এবং সকলকে অনুরোধ করব এবং সকলকে বলবো আজকে পবিত্র শবে বরাতের রাত। তো এই রাতে সকলে চেষ্টা করবেন যার যার ইসলামিক ধর্ম অনুযায়ী বিভিন্ন ইবাদত পালন করা এবং আল্লাহ তাআলার আইন যে বিধানগুলো দেওয়া আছে এবং সেগুলা পালন করার জন্য অনুরোধ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।